নাচিয়ে গ্রাম নামটা হয়তো আপনাদের সবারই অনেক পরিচিত। আজকের গল্পটি ইন্দোনেশিয়ার প্রত্যন্ত একটা গ্রামের। 1955 সালে নাচিয়ে গ্রাম থেকে একটা যুবতী মেয়ে পালিয়ে বের হয়ে যায়। এর 25 বছর পর সেই পালিয়ে আসা মেয়েটির একটা সন্তান হয়, যার নাম রাখা হয় মিলা। এই মিলা নাম করে মেয়েটি এবং তার বন্ধুরা আবারও নাচিয়া গ্রামে ফিরে আসে। মিলা ও তার বন্ধুরা কি বেঁচে ফিরতে পারবে? কেনই বা এই গ্রামে এই অভিশাপটা আছে? সব প্রশ্নের উত্তর পাবো এই মুভিটিতে। তাহলে চলো মুভিটা এক্সপ্লেন করা যাক। ঘটনা শুরু হয় 1955 সালের নাচিয়ে গ্রামের একটা নির্দিষ্ট স্থানে, যেখানে কিছু মেয়েরা নাচ করছিল। এখানে দেখা যায় নৃত্য করা মেয়েগুলোর চোখ মুখে ভীষণ ভয়। আর এই মহিলাটার নাম হচ্ছে জিয়ান্তি। আর এই নাচিয়া মেয়েদের মধ্যে তার মেয়েও আছে। আর তার সামনে রাখা আছে একটা ফাঁকা বক্স। জয়ন্তীর মেয়ের নাম সিন্তি, আর তার এই যমজ বোন আছে ইন্দি। ইন্দিকে এই নাচের আসরে আনা হয়নি, তাকে গ্রামের শেষ সীমানায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। কেন ইন্দিকে ওইখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেসব জানা যাবে একটু পর। এই গ্রামে আছে অদৃশ্য একটা শক্তি, আর সেই শক্তি প্রতি বছর একটা করে মেয়েকে নিয়ে যায় তার জগতে। আর চিয়ান্তি সেই অদৃশ্য শক্তিকে খুশি করার জন্যই এখানে এমন নাচের আয়োজন করেছে। কিন্তু তার আজকের উদ্দেশ্য ছিল ভিন্ন, তাকে খুশি করা না। এখানে সবগুলো মেয়ে ছিল পজেসড। তাই এখানে নাচলেও তাদের আত্মা ছিল আনকোরা মুনকারা নামে একটা স্থানে, মানে ভিন্ন জগতে আর কি। তারা নেচেই যাচ্ছিল, কিন্তু খানিক পরে কয়েকটা মেয়ে পজেসড অবস্থায় নিচে পড়ে যায়। আর তখন সাথে সাথে তাদেরকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আর তখনই জিয়ান্তির সামনে সেই ফাঁকা বক্সে একটা আওয়াজ হয়। জিয়ান্তি দেখে সিন্দুকের মধ্যে একটা ব্রেসলেট, অর্থাৎ একটা হাতের বালা। আর এই বালাটা কিসের এবং কার সেটা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। জিয়ান্তি সেই সিন্দুকটা নিয়ে নাচিয়া গ্রামের বাইরে যাওয়ার উদ্দেশ্যে দৌড় শুরু করে। আর তার জন্য আগে থেকে অপেক্ষা করছিল ইন্দি। এই গ্রামের কবিরাজ, যাকে সবাই দাদা বলে, সে ছিল জিয়ান্তির ভাই। জিয়ান্তি তখন ইন্দির হাতে ওই বক্সটা দিয়ে বলে, এটা নিয়ে দূরে কোথাও চলে যাও, আর কখনো এই গ্রামে ফিরে আসবে না। কোনোভাবে যেন এই বালাটা এই গ্রামে ফেরত না আসে। এভাবে ইন্দি দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তখন তার দাদার সঙ্গে দেখা হয়, আর সে জানায় পিছন ফিরে তাকাবে না যত যাই হোক। এভাবেই পালাচ্ছিল ইন্দি। কিন্তু গ্রামের শেষ পর্যায়ে যে ইন্দির সাথে দেখা হয় একটা সুন্দরী মেয়ের। মেয়েটা ইন্দিকে বলছিল, তোমার হাতের বালাটা আমার, ওটা আমাকে দিয়ে দাও, ওটা নিয়ে চলে যেও না। কিন্তু ইন্দিও তার কোনো কথাই শোনে না, সে দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের থেকে বের হয়ে যায়। এভাবেই এখানে সিনটি শেষ হয়। তারপর আমাদের দেখানো হয় 25 বছর পরের ঘটনা। 1980 সালের পূর্ব চাপা একটি গাড়িতে মিলা, জোড ও ইয়াদ, মিলার চাচাতো ভাই জোড আর তার বন্ধু ইয়াদ। কিছুক্ষণ পর গাড়িটা এসে থামে একটা বাজারে। তারা যাবে নাচিয়া সেই গ্রামে, কিন্তু তারা তো নাচিয়া গ্রামের ঠিকানা জানে না। ইয়াদের একটা পরিচিত লোক থাকে এই বাজারে, তার কাছ থেকে ঠিকানা নিবে বলেই তারা এই বাজারে নামে। জুড আর ইয়াদ চলে যায় সেই লোকটিকে খুঁজতে। আর এদিকে দেখা যায় মিলা চলে যায়। সে বাজারের মধ্যে গিয়ে লক্ষ্য করে একটা বৃদ্ধা মহিলা মাংসের মতো কিছু একটা কোপাচ্ছে, আর মিলাকে বলছে ফিরে যাও। মিলা অবাক দৃষ্টিতে বিভোর হয়ে সেদিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে ইয়াদ আর জোড মিলাকে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু দেখা যায় সেখানে কেউই থাকে না। তারপর ইয়াদ তার পরিচিত লোকটির সঙ্গে কথা বলে, যার নাম ছিল জোতা। ইয়াদ লোকটিকে কিছু টাকা দিয়ে ওই গ্রামে পৌঁছে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তারপর জোতা তাদেরকে নিয়ে নাচিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি চালানোর পরে তারা নাচিয়া গ্রামের সীমান্তে এসে পৌঁছায়। কিন্তু গ্রামে ঢুকতেই তারা বুঝতে পারে যে গ্রামটা খুবই নীরব এবং গম্ভীর একটি পরিবেশ। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় নাচিয়া গ্রামের প্রধান ফটকে। রাস্তার পাশে তারা দেখতে পায় অনেকগুলো তরুণী মেয়ে নৃত্য করছিল। গ্রামের মাঝামাঝিতে পৌঁছালে তাদের সাথে দেখা হয় একটি মেয়ের। জোতা তখন মেয়েটির কাছে গিয়ে বলে, এখানকার মুরব্বীরা কই, আমাদের তাদের সাথে কিছু কাজ আছে। তখন মেয়েটা বলে, এই গ্রামের প্রধান হচ্ছে দাদা, হয়তো সে এখন গ্রামে নেই, কাল বা পরশু আসতে পারে। তবে মিলাদের তো দাদার সঙ্গেই কাজ, তার জন্যই তো তারা এই গ্রামে এসেছে ভয়ঙ্কর একটা রহস্যের সমাধান করতে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় দাদা না ফেরা পর্যন্ত সকলেই এই গ্রামে থাকবে। তারা রাস্তার পাশে কাচারি ঘরের মতো একটা জায়গাকে বেছে নেয় থাকার জন্য। কিন্তু ছেলেদের মধ্যে মিলা থাকবে এটা জোডের কোনো মতেই পছন্দ হচ্ছিল না, তাই সে পাশের একটি বাড়িতে যায় মিলার থাকার ব্যবস্থা করতে। জোড তখন একটা যুবতী মেয়েকে দেখে বলে, আমরা এখানে এসেছি একটা কাজের জন্য, কিন্তু থাকার জায়গা নেই। আমরা তো রাস্তার ধারে ওই কাচারি ঘরে থাকতে পারবো, কিন্তু আমার চাচাতো বোন মিলাকে তুমি তোমার কাছে রাখবে? ওই যুবতী মেয়েটির নাম ছিল রতি। তখন রতি বলে, সমস্যা নাই, তাকে আমার কাছে আসতে বলেন, আমরা একসঙ্গে থাকবো। সন্ধ্যা লাগার আগ মুহূর্তে মিলা চলে যায় রতির বাড়িতে। রতি তার জায়গা দেখিয়ে দিয়ে নিজের মায়ের জন্য খাবার তৈরি করতে চায়। জোর, ইয়াদ আর জোতা ছিল সেই কাচারি ঘরে।
কিন্তু রাত গভীর হতে তারা দেখতে পায় কিছু বৃদ্ধা লোক যাচ্ছে রতির বাড়ির দিকে। জোটদের কাছে থাকা হারিকেনের আগুনটা তো সেই মুহূর্তে নিভে যায়, আর তখনই দেখা যায় একটা অদ্ভুত বৃদ্ধ লোক আসে তার দিকে, আর হারিকেনের আগুনটা জ্বলতেই সেই বৃদ্ধ লোকটা অদৃশ্য হয়ে যায়। এদিকে মিলার ঘুম কিছুতেই আসছিল না, তাই সে মাঝরাতে জেগে যায়। তখন মিলা খেয়াল করে যে রতির মায়ের ঘর থেকে একটা মৃদু গানের আওয়াজ আসছে। মিলাকে কেউ তখন নাম ধরে ডাক দেয়। মিলা দেখতে পায় একটা সুন্দরী মেয়ে, তাকে বলছে আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এটুকু বলার পরে মিলার সামনে দরজাটা বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় মিলা ঘুম থেকে উঠে দেখে রতি তার মায়ের জন্য রান্না করছে। রতি তার মায়ের জন্য রান্না করে নিয়ে তার মায়ের ঘরে ঢোকে। দরজার ফাঁকা দিয়ে মিলা দেখে রতির মা খুবই ভয়ানকভাবে অসুস্থ হয়ে আছে। তখন মিলা রতিকে বলে তোমার মায়ের মতো আমার মাও খুবই অসুস্থ, ঠিক একই রকম ভাবে অসুস্থ, একই সমস্যা তারও। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় মিলার বাড়িতে মিলার মাকে চিকিৎসা করছে একটা কবিরাজ, আর এই কবিরাজই মিলাকে নাচিয়া গ্রামের ঠিকানা দিয়েছিল। কবিরাজ মিলাকে বলে মিলার মায়ের সেই বালাটা নাচিয়া গ্রামে গিয়ে ফেরত দিয়ে আসতে। এজন্যই মিলা সেই গ্রামে এসেছে। এখানে মিলার কাছে ছিল সেই বালাটা। মিলা তখন রতিকে বলে আমি এই বালাটাই ফেরত দিতে এসেছি এখানে। এর মধ্যে জোদ আসে মিলার খবর নিতে। তখন মিলা বলে যে আমরা ঠিক জায়গায় এসেছি। জোদ তখন বলে যে দাদা না ফেরা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না, এই বালার মালিককে আমরা তো সেটা জানি না। এরই মধ্যে জোতা এসে বলে তোমরা কি গোসল করবে না, চলো গোসল করে আসি। তারপর তারা চারজন মিলে যাচ্ছিল গোসল করতে। তারা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে নদীর দিকে চলে আসে। রতি ছেলেদের বলে তোমরা এই নদীতেই গোসল করো, আর আমি আর মিলা যাচ্ছি মেয়েদের গোসলখানায়। তারপরে তারা চলে যায় সেখানে। মেয়েদের গোসলখানাটা ছিল বেশ পুরানো, নাচিয়া গ্রামের মেয়েরা নাকি এখানেই গোসল করে থাকে। মিলা দেখে পুরনো একটা সুইমিং পুল। পুরনো সুইমিং পুল হলেও পানি স্বচ্ছ ছিল। মিলা তখন পুলে নামতে চায়, আর রতি জানায় পুলে গোসল করা যাবে না, আমরা করব ওই ঘরের মধ্যে। এই পুলটা নিয়ে একটা গুজব আছে, তা হলো এই পুল নর্তকীরা ব্যবহার করে থাকে, যাদেরকে আমরা দেখতে পাই না। এখানে কেউ গোসল করতে নামলে তাদেরকে সাপে কাটে। এসব কথা শেষ হওয়ার পরে মিলা এবং রতি দুইটা ঘরে ঢুকে যায় গোসল করার জন্য। মিলা গোসল করছিল, তখন সে শুনতে পায় সেই মৃদু কণ্ঠের গানটা। তখন মিলা ঘর থেকে বের হয় আর দেখে পুলের পানিতে কেউ গোসল করছে, তাও অন্যদিকে মুখ করে। মিলা ভাবে ওইটা রথি। যখন রথি তাকে গোসলের জন্য নামতে বলে তখন মিলা কিছু না ভেবেই পুলের পানিতে নেমে পড়ে। তখন মিলা রতির কাছে জানতে চায় সে এই গান কেন গাচ্ছে। তখন রতি বলে মানুষ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, মানুষ বড়ই বেঈমান। তবে মিলার সাথে যে ছিল সে রতি ছিল না, সে ছিল ভদ্রাও, মানে ওই অপশক্তি। তখন ওই মেয়েটি বলে আমার বালাটা ফেরত দাও। এটা বলেই সে মিলার পিছন থেকে অদৃশ্য হয়ে যায়। তখন মিলা দেখে পুল ভর্তি অসংখ্য সাপে মিলাকে পেঁচিয়ে ধরেছে। এসব দেখে ভয়ে মিলা চিৎকার করছিল, আর তখনই রথি এসে মিলাকে পুল থেকে তোলে। এদিকে ইয়াদ, জোদ, জোতা গোসল সেরে উপরে উঠে দেখে রাস্তার পাশে অসংখ্য কবরস্থান, আর ওই কবরস্থানের বেশিরভাগ কবরগুলোই কালো কাপড় দিয়ে বাঁধা। গোসল সেরে আসার পথে তারা যায় দাদার বাড়িতে দাদা এসেছে কিনা সেটা দেখতে, কিন্তু গিয়ে দেখে দরজা লাগানো, মানে দাদা এখনো আসেনি। তখন একটা ছেলে তাদেরকে দেখে বলে দাদা তো বাড়িতে নেই, কিন্তু তোমরা কি জানো দাদা জাদুকর, দাদা কুকুর হইতে পারে, মানে দাদা কুকুরের রূপ ধারণ করতে পারে। এই ছেলের হাস্যকর কথাগুলো ইয়াদরা বিশ্বাস করে না। বাড়িতে ফেরার পরে মিলা জোটকে সমস্ত ঘটনা খুলে বলে, মানে তার সাথে কি কি ঘটেছে। এসব ঘটনা শুনে তারা বুঝতেই পারছে না এসব আসলে হচ্ছে কি। রাতে দেখা যায় জোদ, ইয়াদ, জোতা বাহিরে ঘুমাচ্ছে, আর ঘরে ঘুমাচ্ছে মিলা। তখন মিলা দেখে রতি তার বালাটা নিয়ে দেখছে। এটা মিলার মোটেও পছন্দ হয় না। এজন্য মিলা রতির হাত থেকে বালাটা নিয়ে তার ব্যাগে ভরে দেয়, কিন্তু সে শুনতে পায় অনেক দূর থেকে একটা বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে। তখন মিলা রতিকে বলে তুমি কি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি যা। তখন রতি বলে হ্যাঁ শুনতে পাচ্ছি, হয়তো একদল নর্তকীরা তাদের নাচ প্র্যাকটিস করছে। জঙ্গলের মধ্যে আনকুরা মুরকা নাম করে একটি জায়গাতে তারা এইসব করে। তখন মিলা বলে আমার কাছে থাকা বালাটা তো একজন নর্তকীর, তাহলে আমি সেখানে যাই, গিয়ে সেটা তাকে দিয়ে আসি। আমরা দেখতে পাই মিলা এক প্রকার বশীভূত হয়ে নর্তকীদের কাছে যেতে শুরু করে রথির সাথে করে। জঙ্গলের ভিতরে এসে মিলা দেখে জঙ্গলের মাঝে একটা ঘরে অনেক আলো এবং সেখানে অনেক লোকজন। তারপর রথি ও মিলা সে জঙ্গলের মধ্যে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পরের সিনে দেখি সকাল হয়ে গেছে, আর জোদ, ইয়াদ ও জোতা এসেছিল মিলাকে ডাকতে। তারা মিলাকে ডেকেও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভিতর গিয়ে দেখে সেখানে তো কেউই নেই। জোদ দেখে মিলার কাছে থাকা সেই বক্সে কোনো বালা নেই। তখন তারা দেখে রথির মাও মিলার মায়ের মতোই ভয়ানকভাবে অসুস্থ। তখন তারা মিলাকে খুঁজতে এই অচেনা একটা অদ্ভুত গ্রামে বের হয়। তারা গ্রামের প্রত্যেকটি জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কোথাও মিলার কোনো পাত্তা থাকে না। এদিকে দেখা যায় মিলা এবং রথি নর্তকীদের ওখানে। মিলা
মিলাদের এখানে এখনো রাত, অথচ যদি আর যেখানে খুঁজছে সেখানে সকাল। মিলাদের ওখানে অদ্ভুত অদ্ভুত লোকজন। তখন বদরাও রথিকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। রথি বলে এই মেয়েটাই মিলা। আসলে রথি বদরাওয়ের কথা শুনে মিলাকে ভুলিয়ে ভালিয়ে এখানে এনেছে। সে রথিকে লোভ দেখায় যে তার মাকে সে সুস্থ করে দিবে, এই জন্য রথি তার কথাই মিলাকে এখানে আনে। তখন বদরাও মিলার কাছে ওই বালাটা ফেরত চায়। তখন মিলা বলে আমি তোমাকে এটা দিতে পারি, কিন্তু তুমি কি আমার মাকে সুস্থ করে দিবে? কিন্তু দেখা যায় বদরাও মিলাকে ভুলিয়ে ভালিয়ে ওই বালাটা নিয়ে নেয়। বদরাও তখন ওই বালাটা হাতে পড়ে নেয়। তখন রথি বলে আমার মায়ের কি হবে, আমার মা কি সুস্থ হবে? তখন বদরাও বলে যাও বাসায় গিয়ে দেখো তোমার মায়ের অবস্থা। এদিকে ইয়াদ মিলাকে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে চলে আসে, আর সেখানে তারা দেখতে পায় টঙের মতো একটা দোকান। তো রাতে জঙ্গলের মধ্যে দোকান আর লোকজন দেখে তারা বিষয়টা দেখার জন্য সেখানে যায়। চোদ ওই লোকগুলোকে বলে যে আপনারা কি আমার চাচাতো বোনকে দেখেছেন লম্বা করে? তখন লোকগুলো বলে না দেখিনি। এদিকে জোতার খুব খিদে লেগেছিল, যার কারণে জোতা কিছু না বলেই তাদের সঙ্গে খাবার খেতে বসে। এটা দেখে ইয়াদ জোতাকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে আসে, আর এদিকে জোতা কিছু খাবার তার সাথে করে নিয়ে আসে। এরপর তারা বাড়িতে ফিরে আসে। এদিকে রথি তার বাড়ির উদ্দেশ্যে নাচিয়া মেয়েদের ওইখান থেকে দৌড় দেয়, আর তার পিছন পিছন মিলাও চলে আসে। তখন মিলা রথিকে থামিয়ে বলে ওই মেয়েটা কে ছিল? তখন রথি বলে ওটা ছিল বদরাও। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন যে গোসল করতে ঢুকেছিল রথি আর মিলা, সেদিন বদরাও এসে রথিকে এই লোভ দেখায় যে রথি যদি তার বালাটাকে ফেরত এনে দিতে পারে তাহলে তার মাকে সে সুস্থ করে দিবে। আর এই জন্যই রথি লোভে পড়ে মিলাকে সেখানে নিয়ে যায় এবং তার বালাটা তাকে দিয়ে দেয়। রথি আর মিলা বাড়ি ফিরে দেখে তার মায়ের অবস্থা আরো বেশি খারাপ। তখন রথি ভয়ে দরজা লাগিয়ে দেয়। তখন মিলা পালিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে ঝড় বৃষ্টির কবলে পড়ে। তবে মিলা যেতে যেতে তার চাচাতো ভাই জোটদের সাথে দেখা হয়। তখন জোট বলে মিলা আর রথি এতদিন কোথায় ছিল? মিলা তখন জানায় আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। তখন সবাই মিলে মিলাকে ধরে রথির ঘরের মধ্যে নিয়ে যায়। মিলা তখন তাদের বলে আমি বালাটা তাকে ফেরত দিয়ে এসেছি। জোট তখন বলে তুমি কাকে ফেরত দিয়েছো? গত রাত থেকে আজ সারাদিন তুমি কোথায় ছিলে? মিলা কথাটা শুনে অবাক হয়ে যায়। তখন সে বলে যে আমি তো একটু আগেই সেখানে গেলাম, কেবলই ফিরে আসলাম, আর তোমরা বলছো আমি সারাদিন সেখানে কাটিয়ে এসেছি। তখন বুঝে যায় রতি আর মিলা তাদের মায়াজালে আটকে ছিল। তখনই ঘরের মধ্যে বিশ্রী এক দুর্গন্ধ ছড়িয়ে যায়। তখন জোতা লক্ষ্য করে তাদের যে খাবারটা দেওয়া হয়েছিল সেই খাবার থেকে এই দুর্গন্ধ বের হচ্ছে। তখন তারা দেখে ওইটি ছিল একটা বানরের পচা দেহ। তখন তারা বুঝতে পারে জঙ্গলের ভিতর সেই মানুষগুলো আসলে মানুষ ছিল না, তারা ছিল জিন। তখন এই রাতটা পার হলে সবাই পরের দিন সকালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই শুয়েই ছিল। তখন হঠাৎ করে রথির মা উঠে দাঁড়ায়। রথির মা মিলাকে বলে এখান থেকে সম্ভব হলে পালিয়ে চলে যাও, ওই বদরাওয়ের মায়াজালে তুমি পড়ো না। তারপর এরই মধ্যে ওই বদরাও রথির মাকে পজেস করে নেয়। তখন বদরাও মিলাকে জানায় তোমার মা এখন আমার কাছে, তোমার মা আছে আনকার মুনকায়। আনকারা মুনকারা হচ্ছে নাচিয়া মেয়েদের একটা অদৃশ্য জগৎ। আর এদিকে দেখা যায় রথির মা নিজের চামড়া নিজেই তুলে ফেলছে, আর সেখানেই সে মারা যায়। এটা দেখে রথি খুব কান্না শুরু করে। কিন্তু সুখবর হলো দাদা এইমাত্র গ্রামে ফেরে। সেই গ্রামে ফিরেই সবার আগে রথির মাকে দেখতে রথিদের বাড়িতে আসে। তাছাড়াও সে জানতে পারে যে গ্রামের বাইরে কিছু লোকজন তার জন্য অপেক্ষা করছে। তাই দাদা সেখানে মিলাকে জানায় তোমার এই বালাটা এই গ্রামে আনা উচিত হয়নি। বলে 25 বছর আগে এই বালাটাই তোমার মায়ের মাধ্যমে এই গ্রাম থেকে সরিয়েছিলাম। এই বালাটি ছিল বদরাওয়ের। বদরাও ওই বালার জন্য আজ পর্যন্ত অন্য কোনো মেয়ের ক্ষতি করতে পারেনি। দাদা তখন এসব থেকে আবার মুক্তি পাওয়ার জন্য একটা রিচুয়ালের আয়োজন করে। তারপর আমরা দেখতে পারি দাদার হাতে কয়েকটা গলা কাটা মুরগি। দাদা সবাইকে বলে আমি যতক্ষণ ঘরে থাকবো ততক্ষণ ঘরের দরজা কেউ খুলবে না, কোনো অবস্থাতেই খুলবে না। এভাবে অনেকটা সময় কেটে যায়। দাদা ততক্ষণে ঘরের মধ্যেই ছিল। বাহিরে বৃষ্টি হচ্ছে, ততক্ষণে সকালও হয়ে যায়। কিছুক্ষণ পরে দাদা ঘরের দরজা খুলে বাহিরে আসে, কারণ বাহির থেকে অদ্ভুত রকমের কিছু আওয়াজ শোনা যাচ্ছিল। তখন দাদা দেখতে পায় কিছু জিনরা বাহিরে দাঁড়িয়ে আছে। তাদের হাতে ছিল কাটা মুরগি, কারো হাতে ছিল গরু, কারো হাতে ছিল ছাগল। পরের দিন সকালে দেখা যায় রতি কান্না করছিল, কারণ তার পোষা গরুটা মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গ্রামের সকল গবাদি পশু গত রাতেই মারা গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি মাঠের ফসলও ক্ষতি হয়ে গেছে। তারপর তারা চলে যায় সেই গোসল করা পুলে। সেখানে গিয়ে দেখে শত শত সাপ সেই পুলে
মরে পড়ে আছে। তখন দাদা একটা সিদ্ধান্ত নেয় যে গ্রামের সকল যুবতী মেয়েদের নিয়ে একটা রিচুয়াল করাবে, মানে নৃত্যের অনুষ্ঠান করাবে। ঠিক 25 বছর আগে মিলার দাদি জিয়ান্তি যেভাবে করেছিল ঠিক সেভাবেই করবে। এই রিচুয়ালের মাধ্যমে নাচিয়ে গ্রামের ভদ্রাও কিছু মেয়েকে তার জগতে নিয়ে যাবে, আর দাদা তার রিচুয়ালের মাধ্যমে সেই মেয়েগুলোকে আবার ফেরত আনবে। যদি সেখান থেকে একটা মাত্র মেয়েকেও বাঁচিয়ে ফিরে আনা যায় তাহলে ভদ্রা অভিশপ্ত জিনের সকল অভিশাপ দূর হবে। তারপর সকল মেয়েদেরকে সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে দাদা সহ গ্রামের সবাই যায় আনকুরা মুরাক্কা নামের সেই স্থানে। ভাই রে ভাই, এত কঠিন নাম হয়, মুখে উচ্চারণই করতে পারছি না। সব মেয়েদেরকে প্রস্তুত করা হয় নাচার জন্য। তখন দেখা যায় সবাই নাচার জন্য প্রস্তুত হয়ে যায়, আর তখন তাদেরকে পজেস করে নেওয়া হয়। তারা নিজেদের ইচ্ছা ছাড়াই কারো বশীভূত হয়ে জোর হয়ে নাচতে থাকে। মিলা নাচতে জানতো না, কিন্তু তারপরও অদ্ভুত ভাবে সে নাচতে থাকে। তারা তো দিনের বেলায় নাচছিল, কিন্তু দেখা যায় তারা অদ্ভুত একটা জগতে পৌঁছে গেছে যেখানে শুধু রাত। একে একে সবগুলো মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু দেখা যায় মিলা এবং রথি নাচতেই থাকে। যেহেতু বদ্রাও শুধু একজনকে অ্যাকসেপ্ট করে, কিন্তু তখন দেখা যায় তারা দুইজনই নাচতেই থাকে, মানে ওই জগতে তারা দুইজনই আটকে গিয়েছে। তখন দাদা দেখতে পায় যে তারা এখনো নেচেই যাচ্ছে, তবে তারা যদি এভাবেই নাচতে থাকে তাহলে ভয়ানক একটা কিছু হয়ে যেতে পারে, তাদের জীবনও যেতে পারে। এজন্য মিলা এবং রথিকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। তাদেরকে বাঁচানোর জন্য তারা সমস্ত চেষ্টাই করে। এরপরে তারা রথি এবং মিলাকে নিয়ে বাড়ি ফিরে আসতে চায়। দাদা বাড়িতে গিয়ে মিলা এবং রথির চেতনা ফেরানোর চেষ্টা করে। মিলা এবং রথি অচেতন অবস্থায়ও তাদের নাচার ভঙ্গি করছিল। জোট তখন তার চাচাতো বোনের এই পরিণতি দেখে কান্না করে, কারণ জোট মিলাকে কিছু কিছু পছন্দ করত। এদিকে আনকোরা মুরগাতে মিলা সাথে কিছু ভয়ানক বাচ্চাদের দেখা হয়, যারা ছিল খুবই অদ্ভুত দেখতে। এতে মিলা খুব ভয় পায়। এদিকে বাড়িতে জিনগুলো খুবই উৎপাত শুরু করে, তারা ঘরের মধ্যে আসতে চাচ্ছে, কিন্তু জোট এবং জোতা সহ ইয়াদ সবাই মিলে ওই জিনগুলোকে আটকানোর চেষ্টা করছে। মিলা দেখতে পায় কিছু অদ্ভুত মেয়েদের সঙ্গে রথি নাচছে। সেখানে বদ্রাও ছিল। বদ্রাও মিলাকে অদৃশ্য শক্তি দিয়ে বশ করে নেয়, কিন্তু মিলা দেখতে পায় সেখানে তার মাও আছে, সেও নাচের পোশাক পরে নাচছে। মিলা তার মাকে দেখে খুব কান্নাকাটি করে, তার মায়ের কাছে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না। কিন্তু এক পর্যায়ে মিলা তার মায়ের সাথে কথা বলতে সক্ষম হয়। আর মা জানায়, নাচিয়া গ্রামের 25 বছরের অভিশপ্ত জায়গা থেকে আমি এখন পর্যন্ত মুক্তি পাইলাম না, আমাকে ওরা নিয়েই নিয়েছে। মিলা, তুমি যেভাবেই হোক এখান থেকে ফিরে যাও। কিন্তু বদ্রাও চাচ্ছিল মিলা এখানেই থাক। এই জন্য বদ্রাও মিলার মায়ের উপর অত্যাচার করতে থাকে। মিলার মায়ের হাত এবং পা খুবই বাজেভাবে ভেঙে দিচ্ছিল বদ্রাও। এদিকে মিলা এবং রথি দুজনে এখনো পজেস হয়ে আছে। তখন দাদা ভাবে এখন আমাকেই কিছু করতে হবে। তাই দাদা জোদ এবং ইয়াদকে বলে, তোমরা এদেরকে দেখো, আমি ঘরের মধ্যে যাচ্ছি, আমাকে কেউ বিরক্ত করবে না আর আমাকে ডাকবেও না। দাদা ঘরের মধ্যে গিয়ে দরজা আটকে দেয়, আর জোদ আর ইয়াদ শোনে দাদার ঘর থেকে কুকুরের আওয়াজ আসছে এবং অদৃশ্য একটা কুকুর ডাকতে ডাকতে দরজা ভেঙে চুরে বের হয়ে যায়। জোদ আর ইয়াদ কিছুই বুঝতে পারে না যে কুকুরটা এলো কোত্থেকে। এদিকে আনকুরা মুরগাই বদ্রাও মিলাকে মায়াবীভাবে বশ করার চেষ্টা করছিল। তখন বদ্রাও শুনতে পায় একটি কুকুরের ডাক। বদ্রাও তখন বুঝতে পারে এটা সাধারণ কোনো কুকুরের ডাক হতে পারে না, এই স্থানে কোনো কুকুর আসতে পারে না। এটা সেই দাদা যে কিনা 25 বছর আগে তার হাতের বালা কেড়ে নিয়েছিল। ভদ্রাও দাদাকে দেখে চিনতে পারে, আর তাই সে মিলাকে ছেড়ে দেয়। এদিকে ঘরের মধ্যে সাথে সাথেই মিলা জেগে ওঠে। তার চেতনা ফিরা দেখে জোদ কান্না করে দেয়, কিন্তু তারা দেখে দাদা ঘরের বাইরে থেকে ঘরে ঢুকলো, কিন্তু দাদা তো ছিল ঘরের ভেতর। তার মানে দাদা তার জাদুর বলে কুকুরের রূপ নিয়ে আনকোরা মুরগায় গিয়েছিল মিলাকে বাঁচানোর জন্য। কিন্তু দুঃখের ব্যাপার হলো রথিকে বাঁচানো যায়নি, রথি সেখানে মারা যায়। আর ঘরের মধ্যে রথির মাও মারা যায়। তো দেখা যায় দাদা যখন কুকুর সেজে আনকোরা মুরগায় গিয়েছিল তখন সে তার জাদু বলে বদ্রাওয়ের সেই চুড়িটা আবার নিয়ে আসে। তারপরের দিন মিলা এবং তার বন্ধুরা যখন চলে যাবে তখন দাদা বলে মিলাই একমাত্র নর্তকী যে কিনা বদ্রাওয়ের আস্তানা থেকে ফিরে এসেছে। এভাবেই তারা বাড়ির দিকে চলে যায়। আর বাড়িতে ফিরে মিলা জানতে পারে তার মা গত রাতেই মারা গিয়েছে। মিলা প্রচুর কান্নাকাটি করে, কারণ সে শত চেষ্টা করেও তার মাকে বাঁচাতে পারলো না। সেই অভিশাপ তার মাকে নিয়েই নিল। রথি যে তার খালাতো বোন ছিল এটা মিলা পরে জানতে পারে। এদিকে গ্রামের কবরস্থানে জোড়া কবর খোঁড়া হয় রথি এবং তার মায়ের জন্য। আর দেখা যায় সেখানে তাদেরকে কবর দিয়ে কালো কাপড় দিয়ে কবরস্থানটা ঢেকে দেওয়া হয়। আর এখানেই শেষ হয় আজকের গল্পটি। যদি আপনাদের আমার এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।